তা বলে টুনি দিদি, তুমি তোমার ছানাকে কোনো খাবার কিনে দাও না নাকি? হ্যাঁ, অমন হাড়হাবাত গুলোর মতো কেন করছে? খেতে গিয়ে কি সাংঘাতিক ভাবে আমার মেয়েটার হাতে কামড় দিয়ে ফেলেছে। আসলে সুখী দিদি, ওরা তো ছোট, তাই ভালো মন্দের জ্ঞানটা ওদের মাঝে নেই। আমি আমার ছেলেকে অনেক খাবার খাওয়াই। আমার ছেলের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমরা এবার আসতে পারো। এভাবেই তো মায়ের ভালোবাসা দেখিয়ে দেখিয়ে ছেলেটাকে বাদর বানাচ্ছো। কত করে বলছি যে ছেলেকে শাসন করো, কিন্তু কে শোনে কার কথা? তবে আজ আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এরপরও যদি ছেলের নামে কোনো নালিশ আসে তাহলে আমি তোমাদের দুজনকেই বাড়ি ছাড়া করব, এই আমি বলে দিলাম। যত সব। এই বলে টোনা নিজের ঘরে চলে যায়। বাবারে, তুই আর কখনোই অমন কাজ করবি না রে বাবা। তোর যখন যা প্রয়োজন হবে আমাকে বলবি, আমি তোকে তাই এনে দিব। বাবা, তুই শুধু ভালোভাবে পড়াশোনা করবি। তোকে যে অনেক বড় হতে হবে, অনেক নাম অর্জন করতে হবে, যেন সবার মাঝে আমি বুক ফুলিয়ে বলতে পারি যে আমার ছেলে অনেক বড় একজন অফিসার। হ্যাঁ মা, আমি তোমার সব কথা শুনবো। আমি আর কখনো এমন করব না মা। আচ্ছা ঠিক আছে রে বাবা, তোকে এখন পড়তে বসাবো আমি। এরপর টুনি নিজের ছেলেকে নিয়ে পড়তে বসিয়ে দেয়। কিন্তু হঠাৎ একদিন কুকুর সাথী বেশ মারামারি করে বাড়ি ফিরে আসে, আর কাকুলিও টুনির বাড়ি এসে হাজির হয়। টোনা দাদা, তুমি এত ভালো পাখি, কিন্তু তোমার ছেলে এত খারাপ কেন বলো তো? আমার ছেলেটাকে মেরে কি হালটাই না করেছে ওর। এখন আমার ছেলের চিকিৎসার যাবতীয় খরচ তোমাকে দিতে হবে, আর যদি দিতে রাজি না হও তাহলে আমি এক্ষুনি কিন্তু থানায় যাব আর তোমাদের নামে মামলা করে দিব বললাম। এই নাও, এখানে 5,000 টাকা আছে, এটা দিয়ে তুমি তোমার ছেলের চিকিৎসা করাও গিয়ে। টাকা দিলে বলে ছেড়ে দিলাম, কিন্তু এরপর টাকা দিয়েও কোনো কাজ হবে না, বুঝেছো? কাকুলি টাকা আর তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এসব কর্মকাণ্ডে টোনা রেগে আগুন হয়ে যায়, আর পাশে থাকা লাঠি নিয়ে মা আর ছেলে দুজনকেই মারতে শুরু করে। তোদের আমি সব অভাব পূরণ করি, আর তোরা কিনা সমাজে আমার নাম খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছিস। তোদের মতো বউ বাচ্চার কোনো প্রয়োজন নেই আমার। তোরা আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। ওগো, তুমি অমন করো না গো, তুমি মাথা ঠান্ডা করো। আমাকে বের করে দিলে আমি আমার এই ছানাটাকে নিয়ে কোথায় যাব বলো? যেমন আদর দিয়ে বাদর বানিয়েছিস, তেমনই কোনো চিড়িয়াখানাতে গিয়ে থাকবি তোরা। তবু তোদের দুজনের আমার বাড়িতে কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলাম। টোনার কথা শুনে টুনি অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু টোনা টুনির কোনো কথা না শুনে টনি আর রকিকে বাড়ি থেকে বের করে দেয়, আর টুনিও অভিমান করে চলে যায়। মা, বাবা কেন আমাদের এমন করলো? বাবা মনে হয় আমাদের একদম ভালোবাসে না মা, তার কারণে আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারলো। কে তোর বাবা? ওই পাখিটাকে একদম আর বাবা বলবি না। যদি সত্যি তোর বাবা হতো তাহলে আজ আর এমন করতে পারতো না। আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। এই বলে টুনি তার ছানাকে পিঠে তুলে নিয়ে অন্য একটা জঙ্গলে চলে যায়, আর সেখানে গিয়ে কাঠ কুড়িয়ে কোনো রকমে একটা ঘর বানায়, আর তাতেই থাকতে শুরু করে। শোন বাবা, এখানে একটা স্কুল আছে, আমি তোকে সেখানে ভর্তি করিয়ে দিব, আর তুই সেখানে পড়াশোনা করবি। আমি অন্যের বাড়িতে কাজ করি, তো সব পড়াশোনার খরচ চালাবো। আচ্ছা ঠিক আছে মা, আর আমি যখন বড় হব তখন তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে দিব না, তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে রে বাবা, সেটাই হবে। এরপর টুনি রকিকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। সময় পেলে মুচির কাজও করে টাকা রোজগার করে। কারো জুতা সেলাই লাগবে গো? জুতা সেলাই যার যার লাগবে সে জলদি আমার কাছে চলে এসো। এমন ভাবে সেলাই করব যে জুতা ক্ষয় হয়ে যাবে তবুও সেলাই খুলবে না। দাও তো দেখি আমার জুতাটা সেলাই করে। টনি অনেক সুন্দর করে জুতো সেলাই করে দেয়, আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। আর এর মধ্যেই রকি অনেক বড় হয়ে যায়।
মা, মা দেখো, আমি আমার সার্টিফিকেট পেয়ে গেছি মা। আর তার সাথে ভালো একটা চাকরিরও অফার পেয়েছি। মা, এবার আমাদের কোনো অভাব থাকবে না মা। সৃষ্টিকর্তা আমার কথা শুনেছে রে বাবা। ছেলে চাকরি পেলে মা অনেক খুশি হয়। এরপর তাদের সংসারে সুখ আসতে শুরু করে। আর এরই মধ্যে হঠাৎ করে রকি একটা মেয়েকে বিয়ে করে ফেলে। রকি, তুমি তোমার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে না রেখে এখনো বাড়িতে রেখেছো, মানেটা কি? হ্যাঁ, আমি কিছুতেই এই বৃদ্ধ মহিলার সাথে থাকতে পারবো না। ইস, কি দুর্গন্ধ আসছে তার শরীর থেকে, আমার তো বমি বেরিয়ে যাচ্ছে। মা, আজ তুমি স্নান করোনি নাকি? হ্যাঁ, যাও এক্ষুনি গিয়ে স্নান করে নাও। আর শোনো, তুমি এখন থেকে আমার আর টুকির কাছে একটু কম কম আসার চেষ্টা করবে। রকি, তুই এমন কথা বলতে পারলি বাবা? মা, যাও তো যাও, কানের কাছে এমন ন্যাকা কান্না কেঁদো না তো, আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে রে বাবা, আমি আর কাঁদবো না। তোদের যখন এতই সমস্যা হচ্ছে তখন তোরাই এ বাড়িতে থাক, আমি বাইরে কোনো একটা গাছের ডালে গিয়ে বাসা বেঁধে নিচ্ছি। এরপর টুনি অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। টুনি একটা গাছে কোনো রকমের খড় দিয়ে বানানো ঘরে থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন এক পাখি টুনির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎই টুনির কাশির শব্দ শুনে ভিতরে যায়। আপনি একা এই ঘরে থাকেন? আচ্ছা, আপনার কি এই জগতে কেউ নেই? টুনি তার মনের কষ্টের সব কথা বান্টিকে খুলে বলে। যেই সন্তানের জন্য পুরো জীবনটা উৎসর্গ করে দিলেন, আর আছে আপনাকেই পথের ভিখারি করেছে সে। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। রকি, তোমার মা তোমার কাছে 10,000 টাকা চেয়েছে আর আমার মাধ্যমে পাঠিয়ে দিতে বলেছে। আমার কাছে কোনো টাকা নেই, আমি এখন কোনো টাকা দিতে পারবো না। তোমার বউকে তো দেখে এলাম শপিং করছে, তাহলে সে এত টাকা কোথায় পেলো? কেন, আমি দিয়েছি তাই পেয়েছে? ও আচ্ছা, তা আপনার ফোনটা একটু দিন তো দেখি। এটা নিশ্চয়ই আপনার বউয়ের নাম্বার, তাই না? হ্যাঁ, ওকে আমি একটু কল করছি। হ্যালো, আপনি কি মিস্টার রকির ওয়াইফ? হ্যাঁ, কেন বলুন তো? আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে, এক্ষুনি 20,000 টাকা নিয়ে চলে আসুন। শুনুন, আমি এখন পার্টিতে আছি, এখন আমি যেতে পারবো না। আপনি ওর ফোন থেকে ওর মাকে কল দিন। বান্টি কল কেটে দিয়ে রকির মাকে কল দেয় আর তাকেও একই কথা বলে। কি বলছো বাবা, আমার রকি অ্যাক্সিডেন্ট করেছে? বাবা, তুমি আমার ছেলে চিকিৎসা শুরু করো। আমার কাছে আমার স্বামীর দেয়া গয়না আছে, আমি ওটা বিক্রি করে টাকা নিয়ে আসছি। বান্টি কল কেটে দিয়ে রকিকে বলে, রকি, যে মাকে টাকা দিতে পারবে না বলেছিলেন, সেই মায়ের ভালোবাসাটাই তো জিতে গেল। দেখলেন তো সবটা, তাই না? আমি আমার ভুল বুঝতে পেরেছি। রকি আর এক মুহূর্ত দেরি না করে তার মায়ের কাছে ছুটতে যায়। মা গো, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না মা। মায়ের কাছে সন্তানের কোনো অপরাধী থাকে না, তাই মাফ করার প্রশ্নই আসে না। তো বন্ধুরা, মায়ের ভালোবাসা পৃথিবীর অন্য কোনো ভালোবাসার সাথে তুলনা করা সম্ভব নয়। তাই আমরা আমাদের প্রত্যেকের মাকে অনেক ভালোবাসবো, অনেক শ্রদ্ধা করব। রাজকুমার, তুমি প্রাণভ্রমাটা জ্বালিয়ে দাও, আমি ডাইনিকে আমার চুল দিয়ে আটকে রাখছি। মহারাজ, আমি আপনার এই রাজপ্রাসাদের অনেক পুরনো একজন দাইমা ছিলাম। টুকিটাকি জাদু মন্ত্র জানতাম। আমি এই প্রাসাদটাকে আমার স্বর্গ মনে করতাম, কিন্তু আজ হয়তো আমাকে এই স্বর্গের মায়া ত্যাগ করে পরকালে চলে যেতে হবে। তবে মহারাজ, আমি চলে যাওয়ার আগে রাজকুমারীকে একটা বর দিয়ে যেতে চাই। কি সেই বর দাইমা? রাজকুমারী টুনির চুলে এক অদ্ভুত শক্তি থাকবে। চুলের শক্তি দিয়ে সবাইকে সাহায্য করতে পারবে। এমনকি টুনি তার চুলের শক্তি দিয়ে যুদ্ধ জয় করতে পারবে।
দাইমায়ে কি বর দিয়ে গেলেন রাজকুমারীকে? আমার এই রাজ্যের ওপর তো এমনিতেই ডাইনির নজর পড়েছে। এখন যদি কোনোভাবে ওই ডাইনি রাজকুমারীর বরের কথা জেনে যায়, তাহলে তো আবার আমার রাজ্যের ওপর আক্রমণ করে বসবে। এখন আমি কি করি? বাবা দেখো না, দাইমা আমাকে ছেড়ে একেবারে চলে গেল। এখন আমি কার সাথে খেলা করব? কে আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়াবে? মা মারা যাবার পর থেকে তো দাইমাই আমার সবকিছু করেছে। কাঁদিস না মা, জন্ম নিলে মরতে হবে, এটাই প্রকৃতির বিধান। আর শোন মা, তুই এখন সাধারণ কোনো পাখি নোস, তোর চুলে আছে এক বিশেষ শক্তি। সেই শক্তির কথা যদি সবাই জেনে যায়, তাহলে তোর অনেক বিপদ ঘটে যাবে। তাই এখন থেকে তুই একা কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে বাবা। দাইমা মারা যাবার পর তাকে আগুনে দাহ্য করা হয়। এদিকে ডাইনি তার মায়াহারীর মায়া জলের মধ্যে এতক্ষণ ধরে রাজপ্রাসাদের সব ঘটনাই দেখছিল। সব দেখে ডাইনি হাসতে থাকে। মহারাজ, কি ভেবেছিস তুই? তুই তোর মেয়েকে লুকিয়ে রাখলে আমি আর কিচ্ছু জানতে পারবো না। আমি সব জেনে গেছি, আর আমি আসছি। এবার দেখি কি করে তুই তোর রাজ্যকে বাঁচাস। মহারাজ, আমি এসে গেছি। এত সহজে তো তুই রাজকুমারীকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। এবার যে তোর এই রাজ্য আর রাজকুমারী আমার দখলে চলে আসবে। আমি বেঁচে থাকতে তোর এই মনস্কামনা কখনোই পূরণ হবে না ডাইনি। তার আগে আমি তোকে ভস্ম করে দিব। তোর মতো একটা সাধারণ রাজা কি না করবে আমাকে ভৎস? তার আগে আমি তোর প্রাণ কেড়ে নেব। এরপর ডাইনি রাজাকে আক্রমণ করে, আর এক পর্যায়ে সে রাজাকে মেরে ফেলে। বাবা, বাবা, আমার কথা বলো, তুমি কথা বলো। ডাইনি, তুমি আমার বাবাকে কি করেছো? আমার বাবা কথা কেন বলছে না? সোনা, তোমার বাবা যে আর কোনোদিন কথা বলবে না। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। এই শোন, এসব নাকামি কান্না আর আমার সামনে কাঁদবি না। তোর বাবা মরে গেছে, আর তুই আমার কাছে বন্দি। আমাকে ছেড়ে দাও। এই, কে কোথায় আছিস? এক্ষুনি জঙ্গলে ঢেরা পিটিয়ে দে, যে জঙ্গলের নতুন রানী এসেছে, নতুন রানী। ডাইনির কথা মতো সবাই ভয় পেয়ে ডাইনিকে রানী মানতে শুরু করে। এদিকে দিনের পর দিন কাটতে থাকে, টুনিও বড় হতে থাকে। এরপর একদিন ডাইনি টুনিকে নিয়ে জঙ্গলে বের হয়। টুনি, যা, তোর চুলের শক্তি দিয়ে কটা মাছ ধরে নিয়ে আয় তো, আমি একটু কুড়মুড় করে খাই। আমি কোনো নিরীহ পাখিকে মারতে পারবো না। তুমি এটা অন্যায় করেছো ডাইনি। ছোটবেলা থেকে তুমি আমার সাথে অন্যায় করেই যাচ্ছ। এখন আমি বড় হয়েছি, এখন আমি অন্যায় করতে পারবো না। ঠিক বল, তুই আমাকে শেখাবি? হ্যাঁ, দেখাচ্ছি মজা। আমার ডাকছে ডাইনি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুই আমার পাশে দাঁড়িয়ে থেকে তোর চুল দিয়ে পাখিদের আমার সামনে ধরে আনবি, বুঝতে পেরেছিস? অসহায় টুনি বাধ্য হয়ে ডাইনির সাথে দাঁড়িয়ে থেকে তার চুলগুলোকে লম্বা করে কয়েকটা পাখি ধরে এনে ডাইনিকে দেয়, আর ডাইনি তা কুড়মুড় করে খেতে থাকে। কতদিন পর যে এমন পাখির মাংস খেলাম। চল টুনি, এবার প্রাসাদে ফিরে চল। প্রাসাদের অন্তর্মহলে একটা গোপন জায়গা আছে, যেখানে অনেক মোহর আছে, যা একমাত্র তোর চুল দিয়ে বের করে দেওয়া সম্ভব। আর এবার সেটাই করবি তুই। এরপর ডাইনি টুনিকে নিয়ে প্রাসাদে ফিরে যায়, আর জোর করে টুনির চুল দিয়ে প্রাসাদের গোপন কক্ষ থেকে মোহরগুলো বের করে নিয়ে আসে। আমার কত দিনের শখ আজ পূরণ হলো।
কক্ষে রেখে আসে। এরপর কেটে যায় আরো কিছুদিন। একদিন রাতে টুনি বেলকনিতে দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল। হে সৃষ্টিকর্তা, তুমি আমার জীবনে এমন কাউকে পাঠাও যে আমাকে আমার এই রাজ্যকে ডাইনির হাত থেকে বাঁচাতে পারবে। আমার প্রজাদের কষ্ট যে আর একদম সহ্য হচ্ছে না। এমন সময় একটা রাজকুমার সেই পথ দিয়ে রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ায় আর রাজকুমারীকে দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর একটা মেয়ে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ পরী। এই যে মেয়ে, তুমি অমন আনমনে দাঁড়িয়ে আছো কেন? কে তুমি, আর এভাবে কেন রাখছো? তোমার কথা যদি ডাইনির কান অব্দি যায় তাহলে তো তোমার গর্দান যাবে। আমি অচিনপুরের রাজকুমার, পথ ভুলে এখানে এসেছি। তোমার এভাবে কথা বলতে যখন এতই সমস্যা, তখন উপরে যাওয়ার পথ বলে দাও আমাকে। ভিতর দিয়ে উপরে আসতে পারবে না, তুমি বরং আমার এই লম্বা চুল দিয়ে উপরে উঠে এসো। এরপর টুনি তার চুলগুলোকে লম্বা করে নিচে ফেলে দেয় আর রাজকুমার সেই চুল দিয়ে উপরে উঠে আসে। তুমি ডাইনির কথা কেন বললে? ও মা, তুমি এই রাজ্য সম্পর্কে কিছু জানো না? না, জানি না। তুমি বলো না, আমাকে সবকিছু খুলে বলো। এরপর টুনি রাজকুমারকে সব ঘটনা খুলে বলে। সব শুনে রাজকুমার বলে, এই ডাইনির হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, নীল পাহাড়ের গুহায় ডাইনির প্রাণভ্রমরা সুরক্ষিত আছে। সেই প্রাণভ্রমরা নিয়ে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া যায় তবেই ডাইনি মৃত্যু হবে, আমি তো শুনেছি। আমি ওই প্রাণভ্রমরা ধ্বংস করব আর তোমাকে ডাইনির হাত থেকে রক্ষা করব। শোনো, আজ ডাইনি 2 ঘন্টার জন্য ঘুমাবে। সেই সুযোগে আমাদের কাজ ছাড়তে হবে। তার জন্য আমাদের এখান থেকে বের হতে হবে গো। এরপর দুজনে উড়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে নীল পাহাড়ের গুহার সামনে যায়। আমি ভেতর থেকে প্রাণভ্রমরাটা নিয়ে আসছি। না, তুমি ভেতরে গেলে আটকে যেতে পারো, তাই আমি আমার চুলের শক্তি দিয়ে প্রাণভ্রমরাটা বাইরে নিয়ে আসছি। এরপর টুনি তার চুল লম্বা করে প্রাণভ্রমরাটা বাইরে নিয়ে আসে। আর যেই না প্রাণভ্রমরাটা জ্বালিয়ে দিতে যায় তখনই সেখানে ডাইনি চলে আসে। রাজকুমার, তুমি প্রাণভ্রমরাটা জ্বালিয়ে দাও, আমি ডাইনিকে আমার চুল দিয়ে আটকে রাখছি। এরপর রাজকুমার প্রাণভ্রমরাটাকে জ্বালিয়ে দেয় আর ডাইনির শরীরে আগুন লেগে যায়। তোরা কি করলি? জ্বলে গেলাম রে, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। এরপর ডাইনি ভস্ম হয়ে যায় আর টুনির পুরো রাজ্য ডাইনির হাত থেকে মুক্ত হয়ে যায়। এরপর রাজকুমার টুনিকে বিয়ে করে সুখে সংসার করতে থাকে। টুনির 2 কন্যা ছিল, বড় কন্যা টুকি আর ছোট কন্যা টিংটিং। টুকি অনেক সুন্দরী আর টিংটিং ছিল কালো। মা, মা, কোথায় তুমি? এদিকে আসো, আমার খুবই ক্ষুধা লেগেছে মা। আরে, আমার রূপসী কন্যার বুঝি ক্ষুধা লেগেছে? লক্ষ্মী মা আমার, কি খাবি তুই বলতো আমাকে? তুই যা খেতে চাইবি আমি তোকে তাই রান্না করে দিব। আহারে, আমার সুন্দরী কন্যার মুখটা কেমন শুকিয়ে গেছে। মা, আমি পান্তা খাবো, গরম গরম ঝাল ঝাল পান্তা। যাও মা, আমার জন্য তাড়াতাড়ি পান্তা বানিয়ে নিয়ে এসো। তুই এখানে বস মা, আমি তোর জন্য পান্তা নিয়ে আসছি, কেমন? টুনি রান্নাঘরে চলে যায় পান্তা রান্না করতে। আর বেশ কিছুক্ষণ পর টুনি পান্তা নিয়ে আসে আর টুকিকে খাইয়ে দেয়। টুকি মা, পান্তা তো শেষ, তুই আরো কিছু খাবি? বল আমাকে, লক্ষ্মী সুন্দরী মা আমার। না মা, আমি আর কিছুই খাবো না।
মা জানো, কাল রাতে আমি ঘুম থেকে উঠে দেখি ওই কালো টিং টিং বিছানায় আমার পাশে শুয়ে আছে জানো। কি? ও মেঝে ছেড়ে বিছানায় তোর পাশে শুয়েছিল? দেখি তো তোর শরীরে কোনো কালো দাগ লেগেছে কিনা। ওর তো সাহস কম নয়। আজ ওর একদিন কি আমার একদিন। কিন্তু তার আগে চল, তোকে সাবান দিয়ে আমি গোসল করাবো। হায় হায় রে, আমার সোনাটার পাশে ওই কালো কুৎসিতটা শুয়েছিল। শুধু কি তাই, আমি যখন খাবার খাই তখনও লুকিয়ে লুকিয়ে দেখি যাতে আমার পেট খারাপ হয়। মা মা আমি ওকে মোটেও সহ্য করতে পারি না। ওই দেখো মা, এখনো লুকিয়ে লুকিয়ে খাবার দিচ্ছি। টিং টিং দূর থেকে ওদের দুই মা মেয়েকে দেখছিল। টুনি টিং টিংকে দেখে রেগে গিয়ে বলতে থাকে, তোর সাহস তো কম নয়, তোর সাহস অনেক বেড়ে গিয়েছে তাই না? তুই দূর থেকে আমার সুন্দরী মেয়ের ওপর নজর দিস, আজ তোর চোখ আমি তুলে নিব। মা তুমি এসব কি বলছো? টুকি দিদি আমার বড় বোন হয়, আমি কেন টুকি দিদির উপর কোন নজর দিব বলো তো? চুপ, একদম চুপ। আমি তোর দিদি নই, আর তুই আমার মাকে কেন মা বলে ডাকছিস? হ্যাঁ, কালী কোথাকার, দূর হ দূর হ আমার চোখের সামনে থেকে। তোর ছায়া আমাদের উপর পড়লে আমরাও তোর মতো কালো কুৎসিত হয়ে যাব। যত সব। দিদি তুই তো বড় আমার থেকে, তোর জ্ঞান অনেক বেশি। দিদি সৌন্দর্য নিয়ে বেশি অহংকার করতে নেই রে, ঈশ্বর নারাজ হবে। টুকি ঠিক কথাই বলেছে। মুখ পুরি কোথাকার, একে তো কালো, তার উপর আবার আমার মেয়েকে নীতিবাক্য শোনাচ্ছে। যা যা চোখের সামনে থেকে বলছি। মা কেন এমন অবিচার করো তুমি বলো তো? দিদি যেমন তোমার পেট থেকে হয়েছে, তেমন তো আমিও তোমার পেট থেকে হয়েছি। তাহলে কেন আমাকে আদর করো না তুমি? কেন সবকিছু থেকে বঞ্চিত করো আমাকে? বলো না মা, কেন আমাকে বনের সকলের থেকে আড়াল করে ঘরে আটকে রাখো? তুই আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। তোর মতো কালোকে পেটে রেখে আমি অনেক বড় অপরাধ করেছি। যদি আগে জানতাম যে তুই কালো হবি, তাহলে তোকে পেটে আমি মেরে ফেলতাম। যা এখনই চোখের সামনে থেকে চলে যা। তোকে বনের পাখিরা দেখলে আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে। যা বলছি। টুনির কথা শুনে টিং টিং কান্না করতে করতে ঘরে চলে যায়। হে ঈশ্বর, কেন তুমি আমাকে কালো করে পাঠিয়েছো? আমাকে তুলে দাও ঈশ্বর, আমাকে তুলে দাও। এভাবেই দিন চলতে থাকে। একদিন টুনি টুকির জন্য রান্না করছিল। এমন সময় ওখানে টিং টিং আসে। মা কি রান্না করছো দেখি? ইস কি ঘেমে গেছো। মা দাও আমাকে, আমি রান্না করি। এই গরমে রান্না করলে তুমি তো অসুস্থ হয়ে যাবে। দাও তো দাও। এই কালি, এই এত দরদ তোকে দেখাতে হবে না। তোর মতো কালির হাতের রান্না খেলে আমি আর আমার মেয়েও কালো হয়ে যাব। আর শোন, বেশি ন্যাকা ভালোবাসার অভিনয় করতে আসবি না, এই আমি বলে দিলাম তোকে। আমি তোর ভালোবাসায় গলবো না, যত সব। মা আমি যে তোমার দুঃখ দেখতে পারি না। দিদি তো অনেক বড়, কেন দিদির কাজ তুমি করে দিবে বলো তো? বলছি না এখান থেকে যা, তোর মুখ দেখলে রান্না করা খাবারের স্বাদ হয় না, বুঝেছিস? টিং টিং মন খারাপ করে চলে যায়। একদিন টুনি টুকির কাপড় পরিষ্কার করতে গিয়ে নলকূপের পাড়ে পা পিছলে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। বাঁচাও বাঁচাও আমাকে। কোমরটা ভেঙে গেল রে, ভেঙে গেল। টুকি মা এদিকে আয়, আমাকে একটু তোল। গেছি রে, গেছি। টুনির চিৎকার শুনে কালো টিং টিং বেরিয়ে আসে আর অস্থির হয়ে কেঁদে কেঁদে বলতে থাকে, হাই হাই এ কি হলো বা তোমার? বেশি ব্যথা পেয়েছো তাই না বা? বলেছিলাম এত কাজ করো না, আমাকে দাও, আমি কাজ করে দিব। মা হাত দাও, তোমাকে ঘরে নিয়ে যাই, কোমরে মলম মালিশ করে দিব। মা চলো। আমি এখানে মরে যাব, তবুও তোর মতো কালো কন্যার সাহায্য নিব না। আমি পড়ে গিয়ে যত ব্যথা পাইনি, তার চেয়ে বেশি ব্যথা পাচ্ছি তোর এই কালো মুখ দেখে। যা এখান থেকে, নেকা ষষ্ঠী কোথাকার। আমার সুন্দরী মেয়ে এসে আমাকে তুলবে। টুকি টুকি মারে। টুকি ঘর থেকে বাইরে বের হয়
আর টুনিকে না তুলে বলতে থাকে, মা আমার এখন সময় নেই, আমার বান্ধবীরা বাইরে অপেক্ষা করছে আমার জন্য। তুমি কষ্ট করে নিজে নিজে উঠে ঘরে আসো মা। টুকি চলে যায়। এ দেখে টিং টিং আবারও এগিয়ে আসে আর বলতে থাকে, মা কেন এমন জেদ করছো বলো তো? তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাদের জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারবো। চলো মা, তোমাকে ঘরে নিয়ে যাই। টুনিকে টিং টিং জোর করে ঘরে নিয়ে আসে আর টুনির কোমরে মলম লাগিয়ে দেয়। মা তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসি। শোন টিং টিং, আমি তোকে সাহায্য করতে দিয়েছি জন্য ভাবিস না, আমি তোকে মেনে নিয়েছি। তুই কোনোদিনও আমার কন্যা ছিলি না আর থাকবিও না। আমি ঠিক আছি, নিজের কাজ নিজে করে খাবো। যা যা এখন এই ঘর থেকে বলছি। টুনির এমন কথা শুনে টিং টিং মনে মনে অনেক কষ্ট পায় আর দুঃখে সে ঘর থেকে বেরিয়ে নদীর পাড়ে চলে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা আমার এক বান্ধবীর জন্মদিন আজকে, আমাকে এক্ষুনি 5,000 টাকা দাও তো, উপহার কিনবো। মা টুকি, কালকেই তো তোকে 2,000 টাকা দিলাম, সেগুলো দিয়ে উপহার কিনিসনি? আর আজকে আমার কাছে এত টাকা নেই রে মা। কালকেই টাকা কালকেই শেষ হয়ে গেছে, আর তুমি মিথ্যে বলছো আমাকে না? টাকা দাও তাড়াতাড়ি, কিন্তু বেশি দেরি করো না। বললাম তো টাকা নেই, আর তুই আমার সাথে এমন ব্যবহার করছিস কেন? শোন টুকি, আমি কিন্তু তোর মা হই। আমি জানি তোমার কাছে টাকা আছে, দাঁড়াও আমি নিজেই নিয়ে নিচ্ছি। আমার কাছে বেশি সময় নেই বাবা, আর আমি তোমার কালো কন্যা নই যে তোমার ধমকে কেঁদে কেঁদে ফেলবো। টুকি আলমারি থেকে টাকা বের করে আর এদিকে টুনি বিছানা থেকে ওঠে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে ওর কাছে যায়। টুকি মা, এই টাকাগুলো আমি আমার ভবিষ্যতের জন্য রেখেছি, এই টাকাগুলো নষ্ট করিস না। দে দে বলছি টাকাগুলো আমাকে। সারো, এই টাকা আজ থেকে আমার, তোমাকে আমি কিছুতেই টাকা নিতে দিব না। যাও যাও, এগুলো আমার টাকা, যাও। টুকি টুনিকে ধাক্কা দেয় আর টুনির মাথা দেয়ালের সাথে ধাক্কা লেগে ফেটে যায় আর রক্ত বের হতে থাকে। আহ, মরে গেলাম রে, মরে গেলাম। টুকি মা, তুই সব কি করলি? মারে, বেশি অভিনয় করো না, আমি তোমার এই টাকা কিছুতেই দিব না। চলো হাসপাতালে। টুকি নির্দয়ভাবে টুনিকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার অজ্ঞান টুনিকে দেখে বলতে থাকে, টুকি ম্যাডাম, আপনার মায়ের অনেক রক্ত ঝরে গিয়েছে আর কোমরেও সে অনেক আঘাত পেয়েছে। জলদি করে ওনাকে রক্ত দিতে হবে, নইলে উনি মারা যেতে পারে। আপনি তো ওনার মেয়ে তাই না, আপনি রক্ত দিতে পারেন। আমি হাসপাতাল অবধি নিয়ে এসেছি, এটাই অনেক। কোনো রক্ত টক্ত বাবা আমি দিতে পারবো না। আমি রক্তদান করে আমার সর্বনাশ ডেকে আনবো? হ্যাঁ, আমি চললাম। টুকি চলে যায় আর টুনি নীরবে চোখের জল ফেলতে থাকে, কিন্তু সে কিছুই বলতে পারে না। আর অন্যদিকে কি রে টিংটিং, এখানে বসে এভাবে কাঁদছিস কেন? হাসপাতালে যাসনি তোর মায়ের কাছে? হাসপাতালে মায়ের কাছে মানে? কি বলছো এসব তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না, ভালো করে বলো তো মাসি। এরপর বিউটি সব কথা খুলে বলে টিংটিংকে, আর সব শুনে টিংটিং এক ছুটে হাসপাতালে আসে। ডাক্তার, আমি রক্ত দিব আমার মাকে, তাড়াতাড়ি রক্ত নিন ডাক্তার, দয়া করে আমার মাকে বাঁচান। হে ঈশ্বর, তুমি আমার মাকে সুস্থ করে দাও। ডাক্তার টিংটিং এর রক্ত নিয়ে টুনিকে দেয়। এরপর টুনি সুস্থ হয়ে ওঠে। টুনি, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আপনি অনেক ভাগ্যবতী যে আপনি একটা কালো কন্যা পেয়েছেন। আপনার কালো কন্যা আপনাকে অনেক ভালোবাসে। আমি ওর প্রার্থনা আর কাকুতি বিনতি দেখে বুঝে গিয়েছি। এই প্রথম কালো কন্যার ভালোবাসা দেখলাম আমি, জানেন।
এসব বলে ডাক্তার চলে যায়। টুনি টিংটিংকে ডাকে আর বলতে থাকে, টিং টিং, মা, আমি তোর ভালোবাসা বুঝতে পারিনি রে সোনা। আর আমি যে তোকে অনেক অপমান করেছি, অনেক মেরেছি, তুই আমাকে ক্ষমা করে দে রে মা। আমি আর কোনোদিনও তোকে কোনো অপমান করব না। আয় মা, আমার বুকে আয়। টিংটিংকে টুনি জড়িয়ে ধরে। এরপর টুনি তার কালো কন্যাকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর টুকি ওদের ছেড়ে শহরে চলে যায়। মোড়ল মশাই, আমাদের বাড়িটা ঝড়ের কবলে পড়ে ভেঙে গেছে। তার উপর আবার আমরা অনেক গরিব। নতুন করে যে ঘর বানাবো তার জন্য আমার কাছে কোনো টাকা নেই। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে আমি একটা বাড়ি বানিয়ে তাতে বউ বাচ্চা নিয়ে থাকতে পারতাম। ঠিক আছে, আমি তোকে টাকা দিব, কিন্তু তার নির্দিষ্ট সময়ের জন্য। এরপর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে তোকে কিন্তু টাকা ফিরিয়ে দিতে হবে। আর যদি তুই ফিরিয়ে দিতে না পারিস তাহলে আমি তোর বানানো বাড়ি আমার দখলে নিয়ে নিব। ঠিক আছে মোড়ল মশাই, তবে তাই হবে। মোড়ল শর্ত সাপেক্ষে বান্টিকে টাকা ধার দেয় আর বান্টি সেই টাকা নিয়ে ফিরে যায় আর সুন্দর একটা বাড়ি বানায়। আমার তো ভাবতেই ভালো লাগছে যে এই জঙ্গলের সব পাখিরা আমার কাছে জিম্মি। এবার আমি যখন তখন এদের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারবো। হা হা হা। মোড়ল মহা খুশিতে দিন কাটাতে থাকে। এদিকে পাখিরা, এই তোমরা সবাই শোনো, সে কতদিন হয়ে গেল আমরা কোথাও যাই না। এবার সবাই মিলে চলো কোথাও ঘুরতে যাই। এখন অবশ্য বাচ্চাদের স্কুল বন্ধ, তাই ওদের পড়াশোনারও তেমন ক্ষতি হবে না। শুধু ঘুরতে নয়, তার সাথে খাবার দাবারের আয়োজন করলে কেমন হয় বলো তো? মন্দ হয় না, বেশ ভালোই হয়। তাহলে এটাই চূড়ান্ত করা হোক। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা বেরিয়ে পড়বো। আজ তো আমার ভীষণ মজা লাগছে। মা, চলো না আমরা এদিকটায় যাই। না মা, এখন আমরা কোথাও যাব না। এখন আমরা এখানে বসে রান্না করে খাবো। এই তোমরা দাঁড়িয়ে কেন আছো? চলো চলো, তাড়াতাড়ি হাতে হাত লাগিয়ে রান্না সেরে ফেললি। সবাই অনেক আনন্দের সাথে কাজ করতে থাকে। এদিকে কালু কাক, সবাই তো কাজ করছে, করুক, আমি একটু বনের ওই দিকটা ঘুরে আসি। ওসব কাজ কি আর আমার দ্বারা সম্ভব? অলস কালু কাক কাজের ভয়ে সেখান থেকে উড়ে গহীন জঙ্গলে চলে যায়। কি মনোরম জায়গা! ওখানে তো অনেক কলা দেখা যাচ্ছে। যাই, আমি বরং কটা কলা খেয়ে আসি। কি সুস্বাদু কলা! এমন কলা আগে আমি কখনো কোনো দিনও খাইনি। আজ বরং পেট ভরে এই কলাগুলো খেয়ে নেই, আর কটা কলা বেঁধেও নিয়ে যাব, যাতে করে বাড়ি গিয়ে খেতে পারি। এই এই হাতি, তোমার এত বড় সাহস কি করে হলো, হ্যাঁ, যে তুমি আমাকে বেঁধে ফেলো? ছাড়ো ছাড়ো বলছি আমাকে, নয়তো আমি এক্ষুনি তোমার সুরের মধ্যে পটি করে দিব কিন্তু। তোর এত বড় সাহস কি করে হলো আমার জমানো কলা খাওয়া? এক্ষুনি সব কলা পেট থেকে বের কর বলছি। পাগল নাকি, হ্যাঁ? যে কলা খাওয়া হয়ে গেছে সেটাকে আবার বের করা যায় নাকি বলো তো? তবে একটা বুদ্ধি আছে। কি সেই বুদ্ধি? তাড়াতাড়ি বল, নয়তো এক্ষুনি তোকে আমাদের বাঘ রাজার কাছে নিয়ে গিয়ে তোকে বাঘ রাজার খাবার বানাবো বলে দিলাম। থাক থাক, অত কিছু কষ্ট করে করতে হবে না। তার থেকে ভালো হয় তুমি আমার সাথে এসো। কালু হাতিকে নিয়ে ঝোপের আড়ালে যায় আর কালু সেখানে পটি করে। হা হা হা, বোকা হাতি, এই নাও তোমার কলা, আমি চললাম। এই বলে হাসতে হাসতে কালু উড়াল দেয় আর হাতি বোকা সেজে হা করে তাকিয়ে থাকে। সবাই তাড়াতাড়ি খেয়ে নাও, সন্ধ্যা নেমে এলো। আমাদের তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর কালু দাদা, তুমি এতক্ষণ কাজের ভয়ে কোথায় লুকিয়েছিলে? হ্যাঁ, ও আর বলিস না টুনি। এরপর কালু সবাইকে সব ঘটনা খুলে বলে।
এরপর সবাই খাওয়া শেষ করে আর বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর মোড়ল মশাইও জঙ্গলে এসে হাজির হয়। তোদের সবার নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে, এবার তোরা আমাকে আমার পাওনা টাকা পরিশোধ করে দে। আসলে মোড়ল মশাই, আমরা তো তেমন কাজ করতে পারিনি, তাই টাকাও জমা করতে পারিনি। আপনি যদি আমাদের আর কটা দিন সময় দিতেন। না না, আমি তোদের আর কোনো সময় দিতে পারবো না। তোরা টাকা যখন দিতে পারবি না, তাহলে এক্ষুনি বাড়িগুলো সব আমাকে দিয়ে দে। অমন করে বলবেন না মোড়ল মশাই, তাহলে যে আমরা একেবারে পথের ভিখারি হয়ে যাব। মোড়ল কারো কোনো কথা না শুনে জোর করে সবার ঘরগুলো কেড়ে নেয় আর সবাই পথের ভিখারি হয়ে রাস্তায় বসে কাঁদতে থাকে। তোরা কেউ কাঁদিস না, আমাদের কাছে টাকা নেই তাতে কি হয়েছে, মাটি তো আছে। চল আমরা বরং মাটি দিয়ে ঘর বানাই, আর তারপর টাকা জোগাড় করে কাঠের তৈরি বাড়ি বানানো যাবে। মোড়ল থাকে সাধারণ পাখিদের রক্ষা কবচ, আর আমাদের মোড়ল হলো পাখিদের জান কবচকারী, যখন তখন তার ক্ষমতার অপপ্রয়োগ ঘটায়। ছাড় ওসব বান্টি, চল আমরা টুনির কথা মতো মাটি দিয়ে ঘর বানাই। এরপর সবাই মিলে মাটি দিয়ে অনেক সুন্দর করে ঘর বানায়। এদিকে মোড়লের চেলা শালিক এসব দেখে মোড়লকে গিয়ে বলে, মোড়ল মশাই, আপনি এখানে আয়েশ করে বসে আছেন, ওইদিকে আপনার জঙ্গলবাসীরা যে মাটি দিয়ে অনেক সুন্দর করে থাকার ঘর বানিয়েছে, এবার তো ওরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে মনে হচ্ছে। না না, এটা কখনোই হতে পারে না, চল তো আমার সাথে। মোড়ল সবার ঘর দখলের জন্য জঙ্গলে আসতে থাকে। এদিকে টুনি লাল রং দিয়ে রং করা মাটির ঘর বানায়। এবার একটা মনের মতো ঘর হয়েছে আমার। মা, রং করা ঘরটা আমারও ভীষণ ভালো লেগেছে। আমার তো আরো ভালো লেগেছে, তাই ঘরটা আমাকে ছেড়ে দে। মোড়ল মশাই, এ আপনি কি বলছেন? আপনাকে ঘর দিলে আমাদের কি হবে? তোদের এত প্রশ্নের জবাব তো আমি আর দিতে পারবো না। শালিক, সবার ঘর দখল করে নে, আর আমি এই রং করা ঘরে আরাম করে নেই। মোড়লের চেলা শালিক মোড়লের কথা মতো সবার ঘর দখল করতে চলে যায়, আর মোড়ল টুনির লাল রং করা ঘর দখল করে বসে থাকে। তখনই সেদিক দিয়ে হাতি যাচ্ছিল। লাল রং দেখে হাতি ভীষণ রেগে যায়, আর হাতি দৌড়ে এসে ঘরটাতে মাথা দিয়ে গুঁতো দিতে থাকে, আর অমনি রং করা মাটির ঘরটি ভেঙে যায়, আর সেখান থেকে মোড়ল বেরিয়ে আসে। এরপর হাতি মোড়লকে গুঁতো দিতে থাকে। আমাকে কেউ বাঁচাও, এই হাতির যে আমাকে মেরে ফেললো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমাকে কেউ বাঁচাও। এরপর সবাই দাঁড়িয়ে থেকে মোড়লের মৃত্যু দেখে, কিন্তু কেউই আর মোড়লকে বাঁচাতে আসে না। এক পর্যায়ে হাতি মোড়লকে মেরে ফেলে। তো বন্ধুরা, তাই আমাদের উচিত সবসময় অন্যের সাহায্যে আসা। যদি সাহায্য করতেও না পারি, তবুও যেন কারো বিপদের কারণ না হই। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।